নমস্কার শ্রোতা বন্ধুরা, সন্ধ্যায় গল্পের আসর ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকের গল্প তখন তোমার 21 বছর বোধ হয়, কলমে দেবিকা সাহা। সৌম্যর ঘুমন্ত মুখটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে ঋদ্ধি। কত স্নিগ্ধ দেখাচ্ছে মানুষটাকে। কে বলবে এই মানুষটার জীবনটাই নাকি সব থেকে বেশি এলোমেলো, তাও আবার আমার জন্য। কথাটা ভাবতেই চোখের কোণটা আবার সিক্ত হয়ে উঠল ঋদ্ধির। আচ্ছা, সবটাই কি আমার দোষ? তা তো নয়। আমিও তো বড্ড এলোমেলো হয়ে আছি। খুব সুন্দর করেই তো গোছাতে চেয়েছিলাম জীবনটাকে। কিন্তু আসলে দোষটা আমাদের কারণ নয়, দোষটা হয়তো পরিস্থিতির। ঋদ্ধির হঠাৎ করে ছোটবেলায় ওর মায়ের বলা একটা কথা মনে পড়ে গেল। ঋদ্ধির মা সবসময় বলতো জীবনটা নাকি ওই পালতোলা নৌকার মতো। পরিস্থিতি কখনো স্রোতের অনুকূলে, কখনো বা অযাচিত চিঠির মতো আসা হাওয়ার জন্য স্রোতের প্রতিকূলে। তবে সবসময় সমান তালে চলে না, পরিস্থিতিরও বদল ঘটে। নৌকাটি যেমন বিপরীতমুখী হাওয়ার বিরুদ্ধে গিয়ে নিজেকে ভাসিয়ে দেয় নদীর মুক্ত বুকে, তেমনটাই আমাদের জীবন। সঠিক সময়ে ঠিক নিজের জন্য অনুকূল পরিস্থিতি তৈরি করে নেয়, শুধু উপযুক্ত সময়ের অপেক্ষা। কথাটা ভাবতে একটা ম্লান হাসি ফুটে উঠল ঋদ্ধির মুখে। একবার ঘড়ির দিকে তাকিয়ে দেখলো রাতের গণ্ডি পেরিয়ে গেছে অনেকক্ষণ আগে। আর যাই হোক, রাত দুটোকে ঋদ্ধির ভাষায় রাতের তকমা লাগানো যায় না। সৌম্যর আরেকটু পাশে সরে এসে বসলো ঋদ্ধি। ওর কপালে একবার নিজের হাতটা ছোঁয়ালো। না, জ্বরটা আর ওঠেনি, তার মানে জলপট্টি দেওয়াতে কাজ হয়েছে। এবার একটু নিশ্চিন্ত হলো ঋদ্ধি। এতক্ষণে একটু নিশ্চিন্ত হতেই ঋদ্ধির নিজের জীবনের অবস্থানটার সম্পর্কে খেয়াল হলো। সেই তখন তিন্নির বাড়ির ব্যালকনিতে বসে যখন বারবার চেষ্টা করার পরেও সৌম্যকে ফোনে পাচ্ছিল না, তখন যেন কেমন একটা এলোমেলো হয়ে গিয়েছিল মেয়েটা। তাই তো কিছু না ভেবেই স্কুটিটা নিয়ে বেরিয়ে এসেছিল ওর বাড়িটা থেকে সৌম্যর খোঁজে। কিন্তু এসে সৌম্যর অবস্থাটা দেখে বুকটা কেঁপে উঠেছিল ঋদ্ধির। এই ভয়টাই পাচ্ছিল মেয়েটা, আর সেটাই সত্যি হলো। জ্বর বাঁধিয়ে বসেছে ছেলেটা। সৌম্যকে ঘরে এনে প্রাথমিক চিকিৎসাটুকু শুরু করেছিল ঋদ্ধি। ছেলেটার সেরকম হুঁশ নেই, তাই রক্ষে। না হলে ঋদ্ধির হাতে যত্ন তো দূরের কথা, ওকে হয়তো নিজের ঘরে অ্যালাউ পর্যন্ত করতো না। কথাটা ভাবতেই একটা দীর্ঘশ্বাসের রেখা বেরিয়ে এলো ঋদ্ধির মুখ থেকে। সৌম্যর জ্বরটা কমেছে, এই ব্যাপারটা ঋদ্ধিকে নিশ্চিন্ত করলেও আরও একটা ব্যাপার যেন চিন্তার কারণ হয়ে মাথায় চাড়া দিয়ে উঠল। এত রাতে ঋদ্ধি সৌম্যর বাড়িতে, ব্যাপারটা কিন্তু মোটেও স্বাভাবিক হবে না। এই কয়েকটা বছরের আশেপাশে সমাজকে বেশ ভালোভাবে চিনে গেছে ঋদ্ধি। যদিও আজকাল আর সমাজের তোয়াক্কা করে না মেয়েটা, কিন্তু এই কলকাতা শহরে ব্যাপারটা অন্য। এখানে ঋদ্ধির করা কোনো নতুন নিয়মই থোপে টেকে না। এই কয়েকদিনে ঋদ্ধি বেশ বুঝে গেছে ওর আর সৌম্যকে নিয়ে গুনগুন আলোচনাটা আজ আর কমেনি। হয়তো সময়ের দীর্ঘতায় ধামাচাপা পড়ে আছে, কিন্তু আজও ওদের বিষয়টা একটা মশলাদার আলোচনার টপিক। তাই ঋদ্ধির এখানে থাকার ব্যাপারটা জানাজানি হয়ে গেলে খুব ভালো কিছু হবে না। এতক্ষণ এই ব্যাপারটা একেবারেই মাথায় আসেনি ঋদ্ধির। তবে এই রাত 2টোর সময় বেরোনোও যাবে না। সৌম্য রাতে ডিনার করেছে কিনা ঋদ্ধির জানা নেই, তার উপর শরীরের এই অবস্থা। ওকে কিছু না খাইয়ে এখান থেকে যেতে পারবে না ঋদ্ধি। কথাটা মনে হতেই বসা থেকে উঠে দাঁড়ালো মেয়েটা। রান্নাঘরে গিয়ে চটজলদি এক বাটি স্যুপ বানিয়ে নিয়ে এলো। কিন্তু এবার মুশকিলটা হচ্ছে খাওয়াবে কী করে স্যুপটা? ছেলে তো ঘুমোচ্ছে। আচ্ছা, একবার তো ঘুমের ঘোরে সৌম্য তাকে কাকিমা খাইয়ে দিয়েছিল, আর সেটা নিয়ে আমি আর তিনি খুব হেসেছিলাম। তার মধ্যে ঘুমের ঘোরে খাওয়ানোর অভ্যাসটা সৌম্যদার আছে। কথাটা মনে আসতে একটা মিষ্টি হাসি খেলে গেল ঋদ্ধির। আর দেরি না করে স্যুপের বাটিটা নিয়ে এগিয়ে এলো সৌম্যর সামনে। টেবিলের উপরে রাখা তোয়ালেটা সুন্দর করে সৌম্যর কলার পাশে ঠেকে দিল। 2 হাত ভরে দিয়ে বেডের সাথে একটু হেলান দিয়ে বসালো সৌম্যদাকে।
তারপর খুব যত্ন করে বাটিটা থেকে 1 চামচ স্যুপ নিয়ে সৌম্যর মুখের সামনে ধরল। সৌম্য বেশ সুন্দর ঋদ্ধিকে অবাক করে দিয়ে ঘুমের মধ্যে স্যুপটা খেয়ে নিল। ঋদ্ধির হাসি মুখটা দেখলে বোঝা যেত যে এই ঘটনায় কতটা আনন্দিত হয়েছে মেয়েটা। তাড়াতাড়ি স্যুপটা শেষ করে একটা জ্বরের ওষুধও খাইয়ে দিল। ভোর হতে আর হয়তো কিছুক্ষণ বাকি, খুব ভোর ভোর বেরিয়ে যেতে হবে। ততক্ষণ একটু জিরিয়ে নিই। এমনিতেই চোখ দুটো কেমন যেন ধরে আসছে, আর তাকিয়ে থাকাটাও মুশকিল হয়ে যাচ্ছে। আর তাছাড়া এই ভোর রাতে ফিরে আর ওই বাড়ির লোকগুলোকে বিব্রত করে লাভ নেই। তার থেকে এই ভালো ভোরে বেরিয়ে গেলেই হবে। আর তাছাড়া ফোনে 4টে অ্যালার্মও দেওয়া আছে, খুব বেশি অসুবিধা হবে না উঠতে। কথাগুলো ভেবেই বেডের পাশে একটা চেয়ারে মাথা রেখে চোখের পাতা দুটো এক করার চেষ্টা করলো মেয়েটা। এই দিনের জার্নিটা না হয় এভাবেই শেষ হলো। যাক, আগামী দিন কী অপেক্ষা করছে সবার জন্য। ঘড়ির কাঁটায় 7টা বাজলেও জিতের মনে হচ্ছে সময়টা যেন এগোতেই চাইছে না। ইস, কখন যে 10টা বাজবে আর ও ঋদ্ধিকে নিয়ে শপিংয়ে বেরোবে। শপিংয়ে যেতে বরাবরই ভালোবাসে মেয়েটা। মন খারাপ হলে পার্সটা হাতে নিয়ে শপিংয়ে বেরিয়ে পড়ে মেয়েটা। বেশি কিছু দরকার নেই, একটা সেফটি পিনের পাতা আর পারফিউম কিনলেও নাকি মনটা ভালো হয়ে যায় ঋদ্ধির। আচ্ছা, মন ভালো হওয়ার এরকম টেকনিক তো আগে কখনো শোনেনি জিৎ। এটা নিতান্তই ঋদ্ধির স্পেশাল ইউনিক টেকনিক। কথাটা ভাবতেই আবারও স্নিগ্ধ একটা হাসির রেখায় ভরে উঠল জিতের মুখটা। এবারে কলকাতায় আসার পর তোর সঙ্গে সেভাবে আড্ডাই দেওয়া হয়নি। জানি তুই একটু রেগেও আছিস আমার ওপরে। ও ঠিক আছে, তোর এই রাগ আমি ঠিক মিটিয়ে নেব। আফটার অল উই আর বেস্ট ফ্রেন্ডস। আমাদের সম্পর্কের সমীকরণে একটু রাগ অভিমান না থাকলে আবার চলে নাকি? এই যে আজকে শপিংয়ে গিয়ে সব মান অভিমান মিটিয়ে নেব। শপিংয়ের নাম শুনলে তুই আর রাগ করে থাকতে পারবি না আমার উপর। আচ্ছা, কাল তোকে মেসেজ করলাম আজ বেড়ানোর ব্যাপারে, কিন্তু কোনো উত্তর তো এলো না। হয়তো ঘুমিয়ে পড়েছিল। আমিও না সত্যি অত রাতে কবেই বা ঋদ্ধি জেগে থাকে। আমি বরং একটা ফোন করি। এখন নিশ্চয়ই ঘুম থেকে উঠে গেছে। মহারানী তো আবার সকাল সকাল ঘুম থেকে উঠে যায়। যে একটা ফোন করি, তবে মোবাইল থেকে করবো না, একটু সারপ্রাইজ দেবো অন্য নাম্বার থেকে ফোন করে। কথাগুলো ভেবেই ল্যান্ডফোনের দিকে এগিয়ে গেল জিৎ। দুবার রিং হয়ে ফোনটা কেটে গেল। ওপাশ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। একটু চিন্তিত মুখে আরও একবার ঋদ্ধির নাম্বারটাতে ডায়াল করল জিৎ। এখনও নিজের চোখকেই বিশ্বাস করতে পারছে না সৌম্য। ঋদ্ধি আর সামনে। যদিও কাল রাতের কথা আবছা আবছা মনে আছে ছেলেটার। তখন অবশ্য পুরো ব্যাপারটাকে স্বপ্ন মনে হয়েছিল, কিন্তু সকালবেলা ঘুম ভেঙে যেতেই ঋদ্ধির হাতটা নিজের হাতের ওপর দেখে আর ঋদ্ধির ঘুমন্ত স্নিগ্ধ মুখটা দেখে সৌম্যর কাছে পুরো বিষয়টাই পরিষ্কার। না, কোনো স্বপ্ন ছিল না তাহলে। ওর ঋদ্ধি তাহলে সত্যি সত্যি এসেছে ওর কাছে। অদ্ভুত রকমভাবে আনন্দে ভরে উঠেছে সৌম্যর মনটা। মনটা হঠাৎ করেই খুব শান্ত হয়ে গেছে। ঋদ্ধির সান্নিধ্যটুকু সৌম্যর মনটা শান্ত করার জন্যই যথেষ্ট। ইচ্ছে করে ঋদ্ধিকে আর ডাকেনি সৌম্য। হয়তো ঘুম থেকে উঠলে সব কিছু আবার এলোমেলো হয়ে যাবে। তার থেকে থাক না কিছুক্ষণ নিস্তব্ধতা। নিস্তব্ধতার মধ্যেই তো অনেক কিছু লুকিয়ে থাকে। নিষ্পলকহীনভাবে মেয়েটার মুখের দিকে তাকিয়ে আছে সৌম্য। ঋদ্ধির ফোনটা বেজে ওঠায় সৌম্যর ঘোরটা কাটল। ফোনটা ঋদ্ধির সামনে রাখা। 3-4বার ফোনটা বেজে গেলেও ঋদ্ধির ঘুম ভাঙল না। তাই এক প্রকার কি মনে হতেই ফোনটা হাতে নিল সৌম্য। একটা আননোন নাম্বার। ফোনটা ধরাটা উচিত হবে না কথা ভেবেই ফোনটাকে পাশে সরিয়ে রাখলে আবারও রিং হতেই সৌম্যর মনে হলো হয়তো কোনো দরকারি ফোনই হবে। মেয়েটা নিশ্চয়ই কাউকে কিছু না বলে বেরিয়ে এসেছে। নিশ্চয়ই ওর জন্য কেউ চিন্তা করছে। না না, একবার জানিয়ে দিতে হবে যে ঋদ্ধি সেফ আছে। কথাটা ভেবে ফোনটা রিসিভ করলো সৌম্য। ঋদ্ধির ফোনে একটা ভারী পুরুষালী কণ্ঠস্বর শুনে স্তব্ধ হয়ে গেল জিৎ। ওদিকে বারবার হ্যালো হ্যালো বললে ওপাশ থেকে কোনো উত্তর পেল না সৌম্য। ব্যাপারটাতে একটু খটকা লাগলো। কোনো উপায় না দেখে ফোনটাকে কেটে দিল সৌম্য। হাতের মুঠোয় ফোনটা নিয়ে এখনও দাঁড়িয়ে আছে জিৎ। কে ছিল ওপাশে? ঋদ্ধির জায়গায় ফোনটা রিসিভ করলো কে? তাও আবার এত সকাল সকাল। গলাটা যে জিতের একেবারে অচানা তা কিন্তু নয়। তবে এর ওপরে কি যার ভাবতে পারছে না জিৎ। সব ভাবনা চিন্তা যেন এখানেই স্তব্ধ হয়ে গেছে। না, তুই এটা করতে পারিস না ঋদ্ধি। ওই লোকটার কাছে তুই কিছুতেই যেতে পারিস না।
আমার নিশ্চয়ই কোথাও ভুল হচ্ছে। আচ্ছা, ঋদ্ধি তো কাল তিন্নির বাড়িতে ছিল। তিন্নির ফোন নাম্বারও তো আমি জানি না যে ওকে ফোন করে একবার ঋদ্ধির খবর নেব। তাহলে জানলার ওপর থেকে স্নিগ্ধ রোদ এসে চোখের ওপর পড়ায় আস্তে আস্তে চোখটা মেলল ঋদ্ধি। তবে চোখ মেলেই নিজের অবস্থানটা দেখে বেশ অবাকই হলো মেয়েটা। ও যে চেয়ারটার উপর ঘুমিয়েছিল ওখানেই ওর মাথার সঙ্গে সাপোর্ট করে একটা বালিশ রাখা, গায়ের ওপরেও একটা হালকা চাদর জড়ানো রয়েছে। আর সবচেয়ে অবাক হলো যেটা দেখছে সেটা হলো পাশের বেডটা ফাঁকা, সৌম্য নেই ওখানে। বেশ সুন্দর করে বেডটা গোছানো, সামনের টেবিলের ওপর কালকে রাতে যে স্যুপের বাটিটা রাখা ছিল সেটাও নেই। উল্টে টেবিলের ওপর একটা ফুলদানি রাখা, তাতে থাকা ফুলগুলোর গন্ধে পুরো ঘর জুড়িয়ে একটা মনোরম আবেশ ছড়িয়ে আছে। চারদিকে তাকাতেই সামনের দেওয়ালে টাঙানো ঘড়িটার দিকে চোখ গেল মেয়েটার। ঘড়ির কাঁটা প্রায় 9-এর ঘরকেই নির্দেশ করছে। এটা দেখেই ঋদ্ধির চোখ কপালে। তড়িঘড়ি করে উঠল ঋদ্ধি। ওর ফোনই পাশে টেবিলে রাখা। তাড়াতাড়ি করে ফোনটা হাতে নিল মেয়েটা। তবে এবারে মুশকিলটা হচ্ছে ফোনটাতে একেবারেই চার্জ নেই। ও ফোনটা তো সুইচ অফ হয়ে গেল এবারে। সৌম্যদাই বা কোথায়? আর আমি যে এখানে এসেছি এই ব্যাপার তো জানতোই না। ও তো এখন তখন নিজের মধ্যেই ছিল। ওরা ঘুম থেকে উঠে আমাকে এইভাবে ওর ঘরে দেখে কি ভাবলো কে জানে। আচ্ছা, ওর শরীরটা ঠিক আছে তো? জ্বর আসেনি তো আর? প্রশ্নগুলো মনে মনে ভাবতে ভাবতেই ঘরটার থেকে বেরিয়ে ডাইনিং রুমের দিকে এগিয়ে গেল মেয়েটা। গুড মর্নিং। ঘুম ভাঙলো? যদিও সৌম্যর পক্ষে প্রশ্নটা করা স্বাভাবিক, কিন্তু এই প্রশ্নটা ঋদ্ধির কাছে একটু অস্বস্তিকরই বটে। কি জানি কাল যে কী হয়েছিল, এভাবে আগুপিছু না ভেবেই তড়িঘড়ি করে ছুটে না আসলেই হতো। ভেবেছিলাম ভোর ভোর উঠে চলে যাব, সেটাও পারলাম না। এখন আমি কী উত্তর দেবো সৌম্যদাকে? ও যদি আমার প্রশ্ন করে যে আমি এখানে কী করছি, আমি তখন কি বলবো? কথাগুলো ভাবতে ভাবতেই মাথাটা নিচু হয়ে গেল ঋদ্ধির। লজ্জায় সৌম্যর দিকে তাকাতে পারছে না মেয়েটা। সত্যি বলতে কি, পরিস্থিতিটা একটু হলেও অস্বস্তিকরই হয়ে দাঁড়িয়েছে ঋদ্ধির জন্য। কিরে, গুড মর্নিংয়ের রিপ্লাইটা কি আফটারনুন হলে পাবো? না মানে কাল রাতে তুমি ফোনটা ধরছিলে না তো, তারপর তিনিও তোমাকে অনেকবার ফোন করে পায়নি, তাই আর কি আমি ঠিক আছি কি না সেটা দেখতে এসেছিলি তো? হ্যাঁ মানে ওটাই। আচ্ছা, ফোনটা কে রিসিভ করে না বলো তো? ফোনে পাওয়া না গেলে চিন্তা হয় না বুঝি? জানতাম না এটা। স্থির দৃষ্টিতে ঋদ্ধির দিকে তাকিয়ে কথাটা বলল সৌম্য। এরকম একটা উত্তর শুনে ঋদ্ধি একটু হকচকিয়ে গেল। একটু প্রশ্নসূচক দৃষ্টি নিয়ে সৌম্যর দিকে তাকালো। এটাই যে আমার জন্য কারোর চিন্তা হবে এটা জানা ছিল না। তবে কাল জেনে গেলাম যে আমার কথা ভাবার জন্য কেউ আছে। চিন্তা নেই, ফোন রিসিভ না করার ব্যাপারটা আর ঘটবে না। এই কথাটার উত্তরে কী বলা যায় সেটা আপাতত বুঝে উঠতে পারল না ঋদ্ধি। ও নিজেও এক প্রকার অবাক হয়ে সৌম্যর মুখে এরকম একটা প্রশ্ন শুনে অবাক হয়ে গেল। তাই একটু চুপ করে দাঁড়িয়েছিল মেয়েটা। ঋতিকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে সৌম্য আবার নিজে থেকেই বলল, দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলবি নাকি সামনের সোফাটা ফাঁকাই আছে, তুই বসে যেতে পারবি? ঋদ্ধি আর কথা বাড়ালো না, চুপচাপ এসে বসে পড়ল। খানিকক্ষণ নীরবতাটাই আশ্রয় নিল এই দুটো মানুষের মধ্যে। আসলে আমাদের যাদের সঙ্গে সব থেকে বেশি কথা থাকে না, যাদেরকে আমরা অনেক কিছু বলতে চাই, যাদের সঙ্গে একটাবার কথা বলার জন্য আমরা সারাটা জীবন অপেক্ষা করে থাকি, বাস্তবে তাদের সম্মুখীন হলে আমরা কেমন যেন স্তব্ধ হয়ে যাই, কিছু বলে উঠতে পারি না। এটাই হয়, সব রকম অপারগতা হয়তো একেবারে এসে ঘিরে ধরে আমাদেরকে। ঋদ্ধি আর সৌম্যর সঙ্গে এরকমটাই ঘটেছে। দুজনেই দুজনকে অনেক কিছু বলতে চায়, অথচ দুজনেই ভীষণ চুপচাপ। কংগ্র্যাচুলেশন ঋদ্ধি। এরকম একটা কথার জন্য একেবারেই প্রস্তুত ছিল না ঋদ্ধি। তোর নতুন জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। আমি চাই তুই এবার নতুন করে শুরু কর তোর জীবনটা। তুই ভালো থাক। এমনিতেও একটা ভুল মানুষ, তোর জীবনে অনেকগুলো বছর নষ্ট হয়েছে। জানিস তো ঋদ্ধি, জীবনটা না অনেকটা দামি, তাই আর নষ্ট করিস না নিজের জীবনটা। তুই হয়তো ভাবছিস যে আমি এই কথাগুলো জানলাম কি করে। আসলে কাল জিৎ আমাকে বলেছে তোদের বিয়ের কথা। জানিস তো কাল পর্যন্ত না আমার অনেক আফসোস ছিল, নিজেকে খুব ঘৃণা করতাম। আজও যে করি না সেটা বলবো না, তবে তোকে কালকে আমার জন্য এতটা ভাবতে দেখে না আমার অনেকটা দুশ্চিন্তা কেটে গেছে রে। এইটুকু তো বুঝেছি যে তুই আমাকে নিয়ে একটু হলেও ভাবিস, এটুকুই অনেক রে আমার জন্য। তোর কাছে ক্ষমা চাওয়ার কোনো মুখ নেই আমার, তাই সেই ভুলটা আমি করব না। আমি শুধু একটা জিনিসই চাই, যে তুই ভালো থাক।
গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমার চ্যানেলে গল্পগুলো যদি তোমাদের ভালো লেগে থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।